স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 271-এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো। এক, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। 2, পাইপস ও সিজদা প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। 3, মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। 4, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শের শাহ। 5, আকবর দহসালা ব্যবস্থা চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদী। 7, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। 8, মোগল আমলের সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। 9, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। 10, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। 2 এর দাগে রয়েছে 2 এক কথায় উত্তর দাও। 1, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? শক্তি, কর্তৃত্ব, শাসন। 2, মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। 3, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। 4, আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আবুল ফজল। 5, কিলা মুবারক কি নামে পরিচিত? লাল কেল্লা। 6, বাংলার কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগরে। 7, দহসালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। 3 এর দাগে সত্য না মিথ্যা নির্ণয় করো। 1, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা। 2, জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাবতি। সত্য। 3, 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়। সত্য। 4, বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান। সত্য। 4 এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1, খলিফা, এটা হবে দুর্বাস। 2, বলবন, তুর্কানি চিহলগানি। 3, খলজি বিপ্লব, এটা হবে ইলিবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 4, রাজা গণেশ, বাংলা। 5 এর দাগে নিচের বিবৃতিগুলির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো। 1, বিবৃতি, মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেকে জাল করে। এর সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 3, ওই মুদ্রা যাতে জাল না করা হয় তার ব্যবস্থা করা হয়নি। 2 নম্বর বিবৃতি, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। এর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাখ্যা হলো ব্যাখ্যা 2, তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। 3 নম্বর বিবৃতি হলো ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশি উৎসাহ দেখিয়েছিল। এর ব্যাখ্যা 1 নম্বরেরটা হবে, পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। 4 নম্বর বিবৃতি, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। এর ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। 6 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর লেখো। 1, কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? মুঘল সম্রাট শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরে রাজধানী গড়ে তুলতে চাননি, তাই তিনি নতুন এলাকায় শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন 1639 খ্রিস্টাব্দে। 2, ইউরোপীয় কোম্পানিগুলির কুঠিগুলি কেমন ছিল? সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ, ফরাসি, দিনেমার প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মূলত মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। 1, কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত। 2, কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। 3, কুঠিগুলিতে মালের গুদাম থাকত। 4, ভারতীয় শাসকরা কুঠি বানানোর অনুমতি ও বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন। ভারতে সুরাট, বোম্বাই, মাদ্রাজ, হুগলি, চন্দননগর, কলকাতা প্রভৃতি জায়গায় ইউরোপীয় কোম্পানিগুলির কুঠি গড়ে উঠেছে। এরপরে আমরা 3 এর দাগের প্রশ্নে আসছি। পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝাও? পাট্টা সরকার থেকে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে ইত্যাদি লিখে যে দলিল কৃষককে দেওয়া হতো তাকে পাট্টা বলা হয়। শেরশাহ কৃষকদের পাট্টা দিয়েছিলেন। কবুলিয়ত, পাট্টার বদলে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল সরকারকে দিত তাকে কবুলিয়ত বলা হয়। শেরশাহ কৃষকদের কাছ থেকে পাট্টার বদলে কবুলিয়ত নিতেন। 4 এর প্রশ্ন, ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাঁদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইকতা বলা হতো ও ব্যবস্থাটিকে বলা হতো ইকতা ব্যবস্থা। ইকতাদার, সুলতানি সাম্রাজ্যের অধীন ইকতাগুলি থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল। ইকতা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা, তাঁকে ইকতাদার বলা হতো। ইকতাদার মুক্তি বা ওয়ালি নামেও পরিচিত হতেন।
সাতের দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল? দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর 1210 খ্রিস্টাব্দে তাঁর জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হন। তাঁর তিনটি সমস্যা ছিল: এক, বিদ্রোহ। তাঁর আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল, কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে। দুই, মঙ্গোল আক্রমণ। মঙ্গল বীর চেঙ্গিজ খান তাঁর সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে। তিন, উত্তরাধিকার বিরোধ। দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি, কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে। কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। দুইয়ের প্রশ্ন, দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল প্রয়োজনীয় জলের অভাব। সমাধান: দিল্লি শহরে জলের সমস্যার সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। এক, বর্ষার জল ধরে রাখা। বর্ষার জল ধরে রেখে শহরের প্রয়োজনীয় জলের সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু দিল্লির অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। দুই, হৌজ বা পুকুর খুঁড়ে। সুলতানরা হৌজ বা পুকুর খুঁড়ে জলের সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। তিন, খাল কেটে যমুনা নদীর জল এনে। সুলতান ফিরোজ শাহ তুগলক যমুনা নদী থেকে খাল কেটে দিল্লি শহরে জল এনে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। আটের দাগে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। এক, মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন, তাঁর এই প্রয়াস সফল হয়নি কেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। রাজধানী পরিবর্তনের কারণ: সুলতান মোহাম্মদ বিন তুগলক কেন তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছিলেন সেই সম্পর্কে বিভিন্ন কারণের কথা জানা যায়। এক, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের সন্নিকটে অবস্থিত ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সেই আশঙ্কা থেকে মুক্ত। দুই, কেন্দ্রীয় অবস্থান। দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না, অপরপক্ষে দেবগিরি ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। দেবগিরি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় প্রশাসনিক সুবিধাও হয়। ব্যর্থতার কারণ বা ফলাফল: দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কিছুদিন পর সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন, ফলে রাজধানী স্থানান্তরের প্রয়াস ব্যর্থ হয়। রাজধানী স্থানান্তরের ব্যর্থতার কারণগুলি হলো: এক, সুলতানের অস্থির চিত্ততা। অস্থির চিত্ততার জন্য দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পর সুলতানের দেবগিরির পরিবেশ পছন্দ হয়নি। দুই, নাগরিকদের অসন্তোষ। সুলতান দিল্লির সকল নাগরিককে দেবগিরিতে যেতে বাধ্য করেন। দিল্লির নাগরিকরা পূর্বপুরুষের বাসস্থান ছেড়ে দেবগিরিতে নতুন বসতি গড়ে তোলা মন থেকে মেনে নিতে পারেনি, ফলে সুলতানের রাজধানী পরিবর্তনের প্রয়াস অল্পকালের মধ্যেই ব্যর্থ হয়ে যায়। অতবার প্রশ্নে রয়েছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা বা সংস্কার। এ, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে মরক্কো থেকে ভারতে আসেন ইবন বতুতা। তাঁর লেখা অলরিহলা বই থেকে জানা যায় তাঁর আমলে ভারতে ডাকে চিঠিপত্র পাঠানোর দুরকম ব্যবস্থা ছিল, যথা উলাক ও দাওয়া। ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হতো উলাক। পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ডাক ব্যবস্থাকে বলা হতো দাওয়া। দেশের নিরাপত্তার জন্য খবর আদান প্রদানের জন্য তিনি এই প্রথা চালু করেন। বি, কৃষকদের সাহায্য করার জন্য তিনি তকাভির ইন্ধান প্রকল্প চালু করেছিলেন। সি, মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য কালানৌর ও পেশোয়ারে সীমান্ত ঘাঁটি মজবুত করেন। 4 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। ডি, দিল্লির অধিবাসীদের বিরোধিতা ও মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। ই, সিংহাসন আরোহণের পর মোহাম্মদ বিন তুগলক কৃষিজমির পরিমাণ বৃদ্ধি এবং রাজস্ব বৃদ্ধির জন্য সচেষ্ট হন। গঙ্গা যমুনার উর্বর দোয়াব অঞ্চলে তিনি 10% থেকে 40% রাজস্ব বৃদ্ধি করেন। এফ, মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হল তামার প্রতীক মুদ্রার প্রচলন। দুইয়ের প্রশ্নে রয়েছে শের শাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। ভূমিকা: সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, 1540 থেকে 45 খ্রিস্টাব্দ। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তাঁর শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শের শাহের মানবিক চিন্তামূলক সংস্কার। এক, ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা: শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত: পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। 2 নম্বর বিষয় হলো বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তাঁর সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন।
সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তি স্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। 3. যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর এবং আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। 4 নম্বর বিষয় হলো ধর্মনীতি। শের শাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তাঁর প্রধান সেনাপতি ছিলেন। তাঁর উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। এছাড়াও সামরিক সংস্কার। শের শাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থাও চালু করেছিলেন। 3 প্রশ্ন, মোগলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক কিরূপ ছিল আলোচনা করো। মুঘল আমলে রাজপুতরা ছিল ভারতের অন্যতম প্রধান শক্তি, তাই প্রত্যেক মুঘল সম্রাট রাজপুতদের সম্পর্কে বিভিন্ন নীতি গ্রহণ করেন। তবে বাবর, হুমায়ুন, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সবার নীতি এক ছিল না। তাই মুঘল শাসকদের রাজপুত নীতিতে অনেক মিল ও অমিল লক্ষ্য করা যায়। মিল: 1 নম্বর, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সকল মুঘল সম্রাটগণ রাজপুতদের মনসব প্রদান করে মনসবদারি প্রথার আওতায় আনতে চেয়েছিলেন। 2. আকবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল সম্রাটগণ রাজপুত পরিবারে বিবাহ করে উভয়ের সম্পর্ককে সুদৃঢ় করেছিলেন। অমিল: 1 নম্বর, মুঘল সম্রাট আকবর রাজপুতদের ওপর থেকে জিজিয়া কর ও তীর্থকর আদায় নিষিদ্ধ করেছিলেন। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকে অনুসরণ করেছিলেন, কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব রাজপুতদের ওপর জিজিয়া কর আরোপ করেছিলেন। 2. ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটগণ রাজপুতদের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু ঔরঙ্গজেব রাজপুতানা অঞ্চলে প্রায় 200টি মন্দির ধ্বংস করে তাদের শত্রুতে পরিণত হয়েছিলেন। ঔরঙ্গজেবের ভ্রান্ত রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। 4 প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করে। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন। এই ব্যবস্থার দ্বারা তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নির্দিষ্ট করে দেন। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য: 1. সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করা। আলাউদ্দিন বিশাল সাম্রাজ্যের পরিচালনা, রাজ্যজয়, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সেনাবাহিনীকে নগদ বেতন দিতেন, বার্ষিক 234 তঙ্কা। সেনাদের বেতন বৃদ্ধি না করে একই বেতনে যাতে তাদের ব্যয়ভার বহন করতে অসুবিধা না হয় তার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। 2. মুদ্রাস্ফীতি রোধ। আলাউদ্দিন খলজি মুদ্রাস্ফীতি রোধ করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেন। তাঁর উদ্দেশ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সস্তায় প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা। 3. জনকল্যাণকর কাজ করা। জনগণ যাতে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী পেতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি উপলব্ধি করেন যে দ্রব্যমূল্য স্থিতিশীল না থাকলে জনগণের সুখ শান্তি থাকে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।